নিজের ৩ ছেলের মৃতদেহ খুঁজতে বেরিয়েছে এই মানুষটা। ৩ ছেলের মৃতদেহগুলো খুঁজে নিয়ে এসে কবর দিতে চায় সে। কেন? কখনো কখনো বাস্তব ঘটনা কাল্পনিক মুভির থেকেও বেশি রোমহর্ষক এবং অসম্ভব বলে মনে হয়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসডি স্টোরি। যুদ্ধে নিখোঁজ হয়ে যায় এই ব্যক্তির ৩ ছেলে এবং সে ভেবে নেয় তার ছেলেরা হয়তো মারা গেছে। ছেলেদেরকে খুঁজতে ৩ মাস জাহাজে করে সে এসে পৌঁছায় অন্য একটা দেশে এবং তারপর এই লোকটার সাথে যা যা হয়, সত্য ঘটনা অবলম্বনে এক রুদ্ধশ্বাস মাস্টারপিস মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস দ্য ওয়াটার ডিভাইনার। মুভি শুরু হয়, দেখানো হয় তুর্কি দেশের গল্লিপল্লি উপদ্বীপ, যেখানে একজন টার্কিশ সেনা অফিসার যার নাম মেজর হাসান, তিনি তার সৈন্যদের নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হাসান এবং তার সৈন্যরা শত্রুদের উপর আক্রমণ করতে তাদের বাঙ্কারে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারেন যে শত্রুরা আগেই পালিয়ে গেছে এবং তাদেরকে বোকা বানানোর জন্য বন্দুকগুলোকে এইভাবে সাজিয়ে রেখে গেছে, যাতে দূর থেকে দেখলে মনে হয় যে এখানে সৈন্যরা বন্দুক নিয়ে ঘাঁটি গেড়ে আছে। এই ঘটনাটা গল্লিপল্লির যুদ্ধের সময়কার, যে যুদ্ধ তুর্কির সাথে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সৈন্যদের মধ্যে হয়েছিল। দেখতে দেখতে গল্লিপল্লির যুদ্ধ শেষ হয়ে প্রায় 4 বছর পার হয়ে যায়। 4 বছর পর অস্ট্রেলিয়ার একটা ফাঁকা জায়গা দেখানো হয়, যেখানে হাতে গোনা কিছু গাছ আর প্রায় জল নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে এক চাষিকে দেখানো হয় যার নাম জোসুয়া কন্নর। সে একজন ওয়াটার ডিভাইনার, অর্থাৎ ডিভাইনিং রডের সাহায্যে জমির নিচে থাকা জলকে খুঁজে সেখান থেকে মাটি খুঁড়ে জল বের করে। জোসুয়াকে দেখা যায় সে জল খুঁজে খুশি হয়ে ঘরে ফেরে এবং তার স্ত্রী এলিজাবেথকে বলতে শোনা যায়, তুমি এত দেরি করলে কেন? ছেলেরা গল্প শোনার জন্য অপেক্ষা করছে, জানো না? জোসুয়াকে দেখা যায় অ্যারেবিয়ান নাইটসের গল্প পড়তে শুরু করে সে, কিন্তু অবাক ব্যাপার, তার রুমে তার ছেলেরা কোথায়? সে তো একা রয়েছে। জানা যায় জোসুয়া এবং এলিজাবেথের 3টে ছেলে ছিল, এডওয়ার্ড, হেনরি এবং আর্থার, যারা 4 বছর আগে গ্যালিপলির যুদ্ধে মারা গেছে। এবং 3 ছেলেকে একসাথে হারানোর দুঃখ কিছুতেই এলিজাবেথ মেনে নিতে পারেনি। এলিজাবেথের মানসিক ভারসাম্য হারিয়ে যায় এবং এই কারণে এলিজাবেথ এখনও তার ছেলেদেরকে জীবিত মনে করে। দেখা যায় জোসুয়া তার স্ত্রীকে কিন্তু একবারও বোঝানোর চেষ্টা করে না যে আমাদের ছেলেরা বেঁচে নেই, আমাদের ছেলেরা মৃত, তারা যুদ্ধে মারা গেছে। এর কারণ হলো এই 4 বছরে জোসুয়া অনেক চেষ্টা করেছে তার স্ত্রী এলিজাবেথকে বোঝানোর জন্য, কিন্তু যার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে সে এইসব কথা কি বুঝবে। জোসুয়া তার স্ত্রীকে বলে, আজকে আমি 15 ফিট গর্ত খুঁড়েছি এবং তারপরে জল পেয়েছি, তুমি জানো? এলিজাবেথ বলে, জল তো খুঁজে পাও, নিজের সন্তানদের খুঁজে পেলে কই? জোসুয়া তার জবাব দেয় না। ছেলেদের হারানোর শোক কিন্তু জোসুয়ারও ছিল, কিন্তু জোসুয়া সেটাকে মেনে নিয়েছিল। দেখা যায় বড় ছেলে আর্থারের সঙ্গে কাটানো স্মৃতিগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে জোসুয়া, আর স্বপ্নে সে সাদা পোশাক পরার লোকেদের এইভাবে হাত উঁচু করে ঘুরতে দেখতে পায়। এটাকে এক ধরনের মেডিটেশন সুফি ওয়েলিং বলে। পরের দিন সকালে জোসুয়ার ঘুম ভেঙে যায়, কিন্তু সে তার স্ত্রী এলিজাবেথকে দেখতে পায় না। তাকে এদিক ওদিক অনেক খোঁজার পর সে গিয়ে দেখে পুকুরের মধ্যে তার মৃতদেহ। ছেলেদের মৃত্যু শোক সহ্য করতে না পেরে এলিজাবেথ আত্মহত্যা করে নিয়েছে। একেই 3 ছেলের মর্মান্তিক মৃত্যু এবং তারপর জীবনের একমাত্র অবলম্বন ছিল জোসুয়ার স্ত্রী এলিজাবেথ। সেও যখন মারা গেল, জোসুয়া আর নিজেকে সামলাতে পারে না। জোসুয়া তাকে বুকে জড়িয়ে কাঁদতে থাকে এবং এই ঘটনায় জোসুয়া একদম ভেঙে পড়ে। এলিজাবেথের কবর দেওয়ার পর জোসুয়া সিদ্ধান্ত নেয়, যেভাবেই হোক না কেন গলিপলিতে গিয়ে ছেলেদের মৃতদেহ খুঁজে এনে তাদের মায়ের পাশেই তাদের কবর দেবে। জোসুয়া সেখান থেকে একাই রওনা দেয় গল্লিপল্লির উদ্দেশ্যে। দেখা যায় গল্লিপল্লির উপদ্বীপের দৃশ্য। যুদ্ধের 4 বছর পর মেজর হাসান এবং এক অফিসার ফিরে আসেন। একসময় তারা ব্রিটিশদের বিরুদ্ধে এই জমিকেই রক্ষা করেছিলেন। দেখা যায় জোসুয়া জাহাজে করে অস্ট্রেলিয়া থেকে তুর্কি যাত্রা করে। 3 মাসের দীর্ঘ জাহাজ যাত্রার পর জোসুয়া তুর্কি দেশের ইস্তানবুলে পৌঁছায়। জাহাজ থেকে নামতেই কয়েকজন লোক তাকে ঘিরে নিজেদের হোটেলে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। ওদের মধ্যে ওরহান নামে এই বাচ্চাটাও ছিল। সে জেদ করে জোসুয়াকে তাদের হোটেলে নিয়ে যেতে চায়। যদিও জোসুয়া সরাসরি গল্লিপল্লিতে যেতে চায়, কিন্তু ওরহান তার পিছু ছাড়ে না। জোসুয়া একজন কর্মীর সঙ্গে কথা বলে জানতে পারে যে গল্লিপল্লিতে এখন নাকি সাধারণ মানুষের যাওয়ার অনুমতি নেই, ব্রিটিশ ওয়্যার অফিস থেকে অনুমতি নিতে হবে। ঠিক তখনই দেখা যায় ওরহান তার ব্যাগটা নিয়ে দৌড়তে শুরু করে। জোসুয়া তাকে চোর ভেবে রেগে গিয়ে তার পেছনে ছোটে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওরহান তার ব্যাগটা তাদের হোটেলের সামনে রেখে দাঁড়িয়ে আছে। জোসুয়া ভাবে যেহেতু এখানে কয়েকদিন থাকতে হবে, সুতরাং কোনো না কোনো হোটেলে তো থাকতেই হবে। হোটেলে ঢোকার পর দেখা হয় এই মহিলা, যার নাম আয়েশে। আয়েশে প্রথমে জোসুয়াকে হোটেলের রুম দিতে রাজি হয় না, কারণ জোসুয়া অস্ট্রেলিয়া থেকে এসেছে আর অস্ট্রেলিয়া একসময় তাদের শত্রু ছিল। সেখানে পরিচয় হয় ওরহানের কাকু, যার নাম ওমর। ওমর জোসুয়াকে সেখানে থাকার অনুমতি দেয়।
জসুয়া ওরহানকে বলে, তুমি কি তোমাদের এখানকার ওয়ার অফিসে আমাকে নিয়ে যেতে পারবে? তার বিনিময়ে আমি তোমাকে কিছু পয়সা দেব। এরপর আইসে জসুয়ার রুমে আসে এবং অল্প কথাবার্তার পর আইসে জসুয়াকে সেখানকার নীল মসজিদ ঘুরে আসার পরামর্শ দেয়। সে বলে মসজিদটা নাকি সুন্দর এবং অদ্ভুত। জসুয়া বলে, আমি এখানে মসজিদ ঘুরতে আসিনি, আমি এসেছি আমার 3 ছেলের খোঁজে। আইসে বলে, গাল্লিপল্লিতে এখন কিচ্ছু নেই, শুধুমাত্র হাজার হাজার মানুষের কঙ্কাল রয়েছে। পরদিন জসুয়া ওয়ার অফিসে গিয়ে অফিসারকে তার 3 ছেলের ছবি দেখিয়ে গলিপলি যাওয়ার অনুরোধ করে। অফিসার বলে, তুমি ওখানে গিয়ে এত বছর পর কি খুঁজে পাবে? সেই জমি, সেই লাশ, সৈনিক, ঘোড়া, খচ্চর, এই সমস্ত কিছুর কঙ্কাল পড়ে আছে, তারা মাটিতে মিশে একসার হয়ে গেছে। জসুয়া মন খারাপ করে বেরিয়ে আসার পর ওরহান তাকে নীল মসজিদে নিয়ে যায়। মসজিদের অসাধারণ দৃশ্য দেখে জসুয়া অবাক হয়ে যায় আর হঠাৎই মনে এক অদ্ভুত শান্তি অনুভব করে। পরদিন সকালে জসুয়া যখন ব্রেকফাস্ট করতে বসে, জসুয়া আয়েশের থেকে জানতে পারে যে গল্লিপল্লিতে সরকারিভাবে যাওয়া কঠিন, তবে অবৈধ উপায়ে গল্লিপল্লিতে যাওয়া যায়। কি উপায়? শহর থেকে নৌকা ভাড়া পাওয়া যায়, সেই নৌকা নিয়ে লুকিয়ে গল্লিপল্লিতে ঢুকতে হবে এবং ভালো পয়সা দিলে মাছওয়ালারা অর্থাৎ জেলেরা ওই জায়গায় নিয়ে যেতে পারে। এই কথাগুলো জসুয়ার মনে নতুন আশা জাগায়। পরের দিন যাওয়ার সময় ওরহান জসুয়ার কাছে দৌড়ে এসে তার বাবার ছবি দেখে অনুরোধ করে, আপনি যদি আপনার ছেলেদের খুঁজে পান আমার বাবাকেও একটু খুঁজে দেবেন। আমার বাবাও সেই কবে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, আর তো ফিরেনি। আমার বাবাকে বলবেন সে যেন বাড়িতে ফিরে আসে। কথাগুলো জসুয়া শুনে অবাক হয়ে যায়। ঠিক ততটাই ধাক্কা লাগে তার বুকে, কারণ এই ছোট্ট ছেলেটা জানে না যে তার বাবাও গল্লিপল্লির যুদ্ধে মারা গেছে। জসুয়া ওরহানের মন রাখার জন্য নিজের কাছে ছবিটা রেখে দেয় এবং বলে, নিশ্চয়ই বলবো। গ্যালিপলির উদ্দেশ্যে রওনা দেয় জসুয়া। নৌকো করে গল্লিপল্লি পৌঁছানোর সময় ব্রিটিশ সৈন্যদের হাতে ধরা পড়ে যায় জসুয়া। জসুয়াকে ধরে নিয়ে অফিসারের কাছে নিয়ে আসা হয়। অফিসারও জসুয়াকে একই কথা বলে। সে বলে, 8 মাইল পর্যন্ত শুধুমাত্র বাংকার আর হাজার হাজার লাশ ছড়ানো আছে, তোমার ছেলেকে এইসবের মধ্যে কি করে খুঁজে পাবে? তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। একেই তুমি অবৈধ উপায়ে এখানে প্রবেশ করেছ। কিন্তু কথায় বলে, সন্তানের প্রতি পিতার ভালোবাসা সব যুক্তি তর্ককে হার মানিয়ে দেয়। জসুয়া জেদ ধরে বসেই থাকে, সে ফেরে না। সমুদ্রের পাশে আগুন জ্বালিয়ে সেই রাতটা কাটায়। পরের দিন মেজর হাসান অফিসারকে বোঝায় যে জসুয়াকে তোমার সাহায্য করা উচিত, কারণ জসুয়াই একমাত্র বাবা যে কিনা ওই যুদ্ধের এত বছর পরেও নিজের সন্তানদের খুঁজতে এখানে এসেছে। আর তো অন্য কোনো পরিবার থেকে আসেনি কেউ। সবাই মিলে যুদ্ধক্ষেত্রে জসুয়ার সাথে তার 3টে ছেলেকে খোঁজ করা শুরু করে। ফ্ল্যাশব্যাক দেখানো হয় গল্লিপল্লি যুদ্ধের, যেখানে জসুয়ার 3 ছেলে একসাথে যুদ্ধ লড়ছিল। আর্থারের একটা পা ল্যান্ডমাইনে লেগে আহত হয়ে পড়ে। তার 2টো ছোট ভাই আর্থারের মানা করা সত্ত্বেও তাকে বাঁচাতে আসে এবং শেষ পর্যন্ত তারাও গুলি খেয়ে ভাইয়ের পাশে পড়ে যায়। এইসব ঘটনা জসুয়ার কল্পনার মধ্যে চলছিল এবং জসুয়া কেমন যেন বুঝতে পেরে যায় যে তার সন্তানদের মৃতদেহ কোথায় পড়ে আছে। ঠিক সেখানে খোঁজার পর জসুয়ার 2টো ছেলের লাশ পাওয়া যায়, এডওয়ার্ড আর হেনরি। তাদের গলায় একটা করে লকেট ছিল, যার জন্য ওদের লাশ চিনতে পারা যায়। এইসবের মাঝে জসুয়াকে একটা সৈনিক এসে হঠাৎ করে বলে, তুমি জানো এই হত্যা লীলার জন্য কারা দায়ী? এই হত্যা লীলার জন্য মেজর হাসান এবং তার দলের লোকেরা দায়ী। জসুয়া এতদিন পর একেই নিজের 2টো ছেলের মৃতদেহ খুঁজে পেয়েছে। রাগ কন্ট্রোল করতে না পেরে তাড়াতাড়ি ছুটে যায় হাসানকে মারার জন্য, কিন্তু বাকি সৈন্যরা তাকে ধরে নিয়ে টেন্টে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর অফিসার এসে জসুয়াকে বোঝায়, এই লাশগুলোকে অস্ট্রেলিয়ায় না নিয়ে গিয়ে এখানেই সম্মানের সাথে কবর দিয়ে দাও। জসুয়া মেনে নেয়। কি করবে এগুলোকে নিয়ে? আর কেই বা আছে অস্ট্রেলিয়ায় তার? এক ছিল স্ত্রী, সেই স্ত্রীও তো মারা গেছে। জসুয়া তার 2 ছেলেকে সেই দ্বীপের মধ্যেই কবর দেয়। তার পরের দিন মেজর হাসান জসুয়াকে কিছু সৈনিকদের লিস্ট দেখান, যার মধ্যে জসুয়ার বড় ছেলে আর্থারের নাম ছিল। জসুয়া জিজ্ঞেস করতেই হাসান বলে, যাদের নাম এই লিস্টে আছে তারা হয়তো বেঁচে আছে, হয়তো তাদেরকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। জসুয়া এই কথা শুনে খুব খুশি হয়, কারণ তার ছেলে আর যেখানেই থাকুক না কেন বেঁচে তো আছে। জীবনে নতুন একটা আশা পেয়ে নিজের হোটেলে ফিরে যায় জসুয়া। মেজর হাসান পরের দিন ব্রিটিশ অফিসে সাহায্যের জন্য যায়, কারণ তখনও গ্রিসরা আক্রমণ করেই চলছিল, যুদ্ধ কিন্তু অল্প স্বল্প চলছিল। তখনই জসুয়া এসে আর্থারের খোঁজ পাওয়ার জন্য সাহায্য চায় মেজর হাসানের কাছে, কিন্তু মেজর হাসান রাগের মাথায় সাহায্য না করে চলে যান এবং সেখানেই ব্রিটিশ অফিসের অফিসার জসুয়ার থেকে তার পাসপোর্ট কেড়ে নিয়ে বলে, তুমি অনুমতি ছাড়া গল্লিপল্লিতে কেন গিয়েছিলে? তোমাকে এর জন্য শাস্তি দেওয়া হবে, আর বৃহস্পতিবার হোটেলে এসে পাসপোর্ট আর টিকিট নিয়ে তোমাকে নিজের দেশে পাঠিয়ে দেওয়া হবে। জসুয়া বেশি দেরি না করে অফিস থেকে বেরিয়ে মেজর হাসানের পিছন করতে করতে একটা গুপ্ত জায়গায় পৌঁছে যায়। জসুয়াকে সেখানকার লোক ধরে ফেলে, কিন্তু জসুয়ার একটাই জেদ, সে শুধু সেই কারাগারটার খবর জানতে চায় যেখানে আর্থারকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু মেজর হাসান এবারও তাকে সাহায্য না করে হোটেলে ছেড়ে আসার আদেশ দেন।
আর্থারের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মেজর হাসান এটাও জানায় যে আগামীকাল আমরা আঙ্কারা নামে জায়গায় যাব এবং আমাদের যাত্রাপথের পাশেই আফিয়ন শহর পড়বে। আমি আর্থারের ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করব। হাসান একজন সৈনিক হওয়ার সাথে সাথে একজন বাবা হওয়ায় জোসুয়ার মনোভাবকে গভীরভাবে বুঝতে পারছিল। সেই রাতে মেজর হাসান এবং জোসুয়া অনেক গল্প করে, তাদের মধ্যে একটা বন্ধুত্ব করে ওঠে। রাতের বেলায় জোসুয়া হোটেলে ফিরে নিজের ব্যাগ আনতে চায় এবং তখন আইসে তার কাছে এসে তার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চেয়ে নেয় এবং সেখান থেকে যেতে মানা করে। জোসুয়া হোটেলে থেমে যায়। শুয়ে শুয়ে আগেকার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সে আবার আগেকার মতো সাদা পোশাক পরা জীবন্ত আর্থারকে দেখতে পায়। জোসুয়ার ঘুম ভেঙে যায় এবং ব্রিটিশ অফিসারদের ডাক শোনা যায়, যারা তাকে অস্ট্রেলিয়া ফেরত পাঠানোর জন্য চলে এসেছিল। কিন্তু জোসুয়া মেজর হাসানের সঙ্গে আর্থারকে খুঁজতে যেতে চেয়েছিল, কারণ তার মনে মনে বিশ্বাস ছিল যে আর্থার বেঁচে আছে। কিন্তু এবার ব্যাপার হলো, বাইরের ব্রিটিশ সেনারা দাঁড়িয়ে আছে। তারা জোসুয়াকে অস্ট্রেলিয়া ফেরত পাঠাতে চায়। এই পরিস্থিতিতে আইসে তাকে সাহায্য করে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। জোসুয়া কোনোরকমভাবে মেজর হাসানের কাছে পৌঁছে যায় এবং পরের দিন ট্রেনে আঙ্কারার উদ্দেশ্যে রওনা হয়। পথে এক জায়গায় হাসান লক্ষ্য করে পাশের একটা গ্রামে আগুন জ্বলছে। মেজর হাসান বুঝতে পারে যে গ্রিসের সৈন্যরা আশেপাশেই রয়েছে এবং তখনই দেখা যায় গ্রিক সৈন্যরা ট্রেনে হামলা করে দেয়। কিন্তু তারা জোসুয়াকে ছেড়ে দেয়, কারণ জোসুয়া অস্ট্রেলিয়ান ছিল। কিন্তু মেজর হাসানকে ট্রেন থেকে নামিয়ে ধরে ফেলে তারা। গ্রিক সৈন্যরা হাসানকে মেরে ফেলতেই যাবে, এমন সময় জোসুয়া হাসানকে বাঁচিয়ে সেখান থেকে ঘোড়ায় চড়ে আফিয়ন শহরের উদ্দেশ্যে পালিয়ে যায়। তারা আফিয়ন শহরে পৌঁছে লক্ষ্য করে যে গ্রামের লোকেরা গ্রিকদের ভয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। জোসুয়া তাড়াহুড়ো করে এগিয়ে গিয়ে একটা উইন্ডমিল লক্ষ্য করে বুঝতে পারে এটা তার ছেলে আর্থারের কাজ, কারণ তার ছেলে আর্থার উইন্ডমিল বানাতে জানত এবং সেটার ব্যবহার করতেও জানত। মেজর হাসান স্থানীয় লোকেদের কাছে সেই উইন্ডমিলের শিল্পী সম্পর্কে জিজ্ঞেস করে এবং জানতে পারে এটা আর অন্য কেউ নয়, এটা ছিল আর্থার। হ্যাঁ, সে বেঁচে আছে এবং এই গ্রামের যে চার্চ আছে সেই চার্চের শিল্পী সে। তাড়াহুড়ো করে সেই চার্চ খুঁজতে বের হয় তারা এবং সেখানে যাওয়ার পর এত বছর পর জোসুয়া তার ছেলে আর্থারকে জ্যান্ত অবস্থায় পেয়ে যায়। দুজন একে অপরকে দেখে অবাক এবং খুশি হয়ে জড়িয়ে ধরে। আর্থার বিশ্বাসই করতে পারে না যে তার বাবা এত দূর থেকে এখানে এইভাবে দেখবে সে তার বাবাকে। আর্থার খুশি হলেও তার চোখে কেমন যেন একটা আফসোস, কেমন একটা অপরাধবোধ প্রকাশ পাচ্ছে, কারণ সে তার বাবার কাছে প্রতিজ্ঞা করেছিল যে সে তার ভাইদেরকে রক্ষা করবে, কিন্তু যুদ্ধে সে তার দুই ভাইয়ের এক ভাইকেও বাঁচাতে পারেনি। আর্থার তার বাবাকে যুদ্ধের ঘটনা বলে। সে বলে তার বাকি দুই ভাই অর্থাৎ হেনরি এবং এডওয়ার্ড যুদ্ধক্ষেত্রে গুলি খেয়ে পড়ে গেছিল। হেনরি সেখানে মারা গেলেও এডওয়ার্ড আহত অবস্থায় বেঁচেছিল। এডওয়ার্ড তার দাদা আর্থারের দিকে তাকিয়ে করুণ সুরে তাকে মেরে ফেলতে বলে, কারণ সে আর ওই যন্ত্রণা কষ্ট সহ্য করতে পারছিল না। আর্থার খুবই দুঃখ পেয়েছিল, কিন্তু তাও সে বন্দুকটা এডওয়ার্ডের মাথার মধ্যে ধরে এবং গুলি চালাতে বাধ্য হয়, কারণ এডওয়ার্ড একেই তো আহত অবস্থায় ছিল এবং প্রচণ্ড যন্ত্রণা সহ্য করছিল। তার উপরে আরেকটা ভয় হলো, এডওয়ার্ডকে যদি শত্রুপক্ষ জীবিত অবস্থায় ধরে ফেলে তার উপরে অমানসিক অত্যাচার চলবে। সে নিজের ভাইকে অসহ্য যন্ত্রণার হাত থেকে বাঁচাতে বাধ্য হয়ে গুলি করেছিল। এরপর থেকে আর্থার নিজেকে ক্ষমা করতে পারে না। প্রতিদিনই একটা অপরাধ বোধ তাকে গ্রাস করে, একটা আফসোস তাকে তাড়া করে। তাই সে ইচ্ছে করেই আর বাড়ি ফিরে যায়নি, কারণ বাড়ি ফিরে সে তার বাবাকে কি মুখ দেখাতো যে একটা ভাই মারা গেছে এবং আরেকটা ভাইকে আমি নিজে গুলি করে মেরেছি। জোসুয়া সমস্ত কিছু শোনে এবং তার ছেলেকে বলে, দোষ তোমার নয়, সব দোষ আমারই। কিছুক্ষণের মধ্যে গ্রিক সৈন্যরা সেখানে পৌঁছে যায়। জোসুয়া আর হাসান গলা জড়িয়ে একে অপরকে বিদায় জানায় এবং হাসান আঙ্কারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় আর্থার জোসুয়াকে নিয়ে পালিয়ে পাহাড়ের উপরে নিয়ে যায়, কারণ সে সেখান থেকে পালানোর একটা রাস্তা জানত। গ্রিকের সৈন্যরা তাদের পেছনে আসতে থাকে। পাহাড়ের উপরে একটা ড্রেন থাকে, যে ড্রেনটা একটা নদীর সঙ্গে গিয়ে মিলেছে। আর্থার সেখানে পৌঁছে জোসুয়াকে সবকিছু বুঝিয়ে দেয় এবং ড্রেনের কোন দিকে ঝাঁপ দিতে হবে সেটাও বলে দেয়। কিন্তু জোসুয়া এত বছর পর তার ছেলেকে পেয়ে তাকে একা ফেলে যেতে চাইছে না। জোসুয়া কেমন উদাস সুরে বলে, আমি ফিরে গিয়ে কি করব আর্থার? আমার জীবনে তো আর কেউ নেই, একমাত্র তুমিই আছো আমার জীবনে। তুমিও যদি না যাও আমার এই যাওয়ার কোনো মানে নেই, আমি তোমাকে ছেড়ে যাব না। নিজের পিতার মুখে এই কথা শুনে আর্থার কেমন যেন ভাবুক হয়ে পড়ে এবং সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় সেও তার বাবার সাথে ফিরে যাবে বাড়িতে। এবং অবশেষে তারা দুজনই ড্রেনের মধ্যে ঝাঁপ দেয় এবং পালিয়ে যেতে সফল হয়। পরের দিন তারা সেই হোটেলে ফিরে যায়। ওরহান জোসুয়াকে দেখে খুব খুশি হয়ে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর জোসুয়া খাবার টেবিলে এসে বসে। আইসে জোসুয়ার জন্য কফি নিয়ে আসে এবং সেই কফিটা খেয়ে জোসুয়ার খুব মিষ্টি লাগে। জোসুয়া বুঝতে পারে আইসের তাকে পছন্দ হয়েছে এবং এই সত্য ঘটনা অবলম্বনে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।
প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয় এবং 1918 সালে শেষ হয়। 37 মিলিয়নের বেশি সৈনিক এবং সাধারণ মানুষ মারা গিয়েছিল এবং আহত হয়েছিল, এবং 8 মিলিয়নের বেশি মানুষ নিখোঁজ ছিল, যাদেরকে মৃত বলে মনে করা হয়, যাদের কোনো খোঁজই পাওয়া যায়নি। এই সিনেমাটা উৎসর্গ করা হয়েছে সেই সব হারিয়ে যাওয়া নামহীন সৈন্যদের এবং তাদের পরিবার ও প্রিয়জনদের। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না, শুধু লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে, লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি ততক্ষণ কারো হাতে কফি টফি খেয়ে আসি, দেখি কেউ যদি মিষ্টি কফি খাওয়ায়।